প্রধান উপদেষ্টার ভাষণের পরে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। অনেকেই বলছেন যে তিনি যে এবার যেহেতু ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন, এটি আসলে এক ধরনের নির্বাচন ডিসেম্বরে হচ্ছে না তার একটি ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ একটু পিছিয়ে যেতে পারে। আপনি আসলে কিভাবে দেখছেন? তার মানে কি এই যে এর আগে তিনি বলছিলেন স্বল্প প্যাকেজ বড় প্যাকেজের কথা, তার মানে কি বড় প্যাকেজের দিকে যাচ্ছে কিনা আমরা সংস্কারে? দেখুন, মানে অনেস্টলি স্পিকিং আপনি যদি বলেন, আমি এইটা নিয়ে একটু কনফিউজড যে আসলে হচ্ছে গিয়ে কী হচ্ছে। কারণ আমি বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় যেটা শুনছিলাম যে মোরলেস এসেছিল হচ্ছে গিয়ে এটা হয়তো ডিসেম্বরের মধ্যেই হচ্ছে, এবং তখনই বারবার প্রধান উপদেষ্টার সেই বক্তব্যটা যে যদি আপনারা অল্প সংস্কার চান তাহলে ডিসেম্বরে, বেশি সংস্কার থাকলে হচ্ছে জুনে, তাহলে বোঝা যাচ্ছিল যে আমরা তাহলে বড় সংস্কারের দিকে যাচ্ছি না। সো ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। সো যদি জুনের কথা বলেন তো তাহলে আপনি যেটা বললেন সেটা ঠিক, যে তাহলে আমাদের ধরে নিতে হবে হয়তো আমরা বড় সংস্কারের দিকে যাচ্ছি। কিন্তু আমি কনফিউজড হচ্ছি কেন আমি বলি যে আমি যখন প্রধান উপদেষ্টার বক্তব্যটা শুনলাম তখন এই সংস্কারের বিষয়ে ওনার যে মতামত সেটা থেকে আমি ছোট বড় সংস্কারের কোনো দিক নির্দেশনা পেলাম না। মানে লেট মি বি, আমি একদম কমপ্লিটলি অনেস্টলি বলতেছি যে অনেস্টলি স্পিকিং আমি ব্যক্তিগতভাবে নির্বাচন যে চাচ্ছি না তা না, নির্বাচন দরকার, অবশ্যই দরকার, কিন্তু যদি সংস্কারের জন্য নির্বাচনকে ডিসেম্বর থেকে জুনে পিছিয়ে দিতে হয়, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমার সাথে তাতে দ্বিমত নেই, এটা আমাদের মতপার্থক্য থাকতে পারে। কিন্তু যেটা বললাম যে সেটা হচ্ছে সংস্কার এবং কি করছি বা আমরা একটা মতৈক্য এস্টাবলিশ করতে পারছি কিনা সে জায়গায়। এখন প্রধান উপদেষ্টা যখন তার বক্তব্যে বললেন যে আমরা মতামতগুলো পেয়েছি, এখন হচ্ছে আমরা মতামতগুলো দেখব, যেগুলো বিষয়ে সবাই একমত সেটার বেসিসে আমরা জুলাই চার্টার করব। তাহলে মানে এইখানে আপনি তাহলে সংস্কারের আর কাজের বাকি কি থাকলো? তাহলে কি সংস্কার আমরা শেষের দিকে চলে এসেছি? এবং তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ কথা, যদি এইটাই হয় হচ্ছে সংস্কারের শেষ ধাপ, তাহলে আপনি ঐক্যমত্যে পৌঁছাচ্ছেন কি ব্যাপারে? ইনফ্যাক্ট যদি আপনি ঠিকভাবে দেখেন তাহলে তো হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়েও তো ঐক্যমত্য নেই। বিএনপি বা বাকিরা চাচ্ছেন, একটা রাজনৈতিক দল মনে করছে যে মানে কত বোধ হয় 2 টার্ম বা এরকম সময়ের জন্য, বাকি সময় না, আমরা যেটা নিউজ পেপারে দেখছি। তো তারপরে উচ্চকক্ষ নিয়ে মোটামুটি না, আবার এবি পার্টি সেখানে দ্বিমত আছে, তাহলে সেটা নিয়েও হচ্ছে কি আপনার মতৈক্য নেই। সো নারী আসনের ব্যাপার, বিভিন্ন এই যে 166টা আপনি যদি ওইভাবে দেখেন যে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, এরকম আপনি কিছু মাইনর জিনিসপত্র পাবেন, কিন্তু পাওয়ার স্ট্রাকচারে বেসিক চেঞ্জ যেটা, আপার হাউস লোয়ার হাউস, পিআর হবে কি হবে না, এফপিটিপি এবং পিআরের সংমিশ্রণ হবে কি না, মহিলাদের নির্বাচনের প্রক্রিয়া কি হবে, ইলেকশন কমিশনের শক্তিশালী কীভাবে করা হবে, এই বিষয়ে তো কোনো মতৈক্য হয়নি। তো তাহলে জুলাই চার্টারে কি থাকবে? মানে তাহলে যে জুলাই চার্টার তৈরি করা হবে সেখানে আসলে এক্স্যাক্টলি কি থাকবে? আমার তো ধারণা ছিল, আমরা আগে যেটা শুনেছি সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যখন প্রথম দফা মতামত দেবেন তো সেখানে তো অবশ্যই দ্বিমত থাকবে। তো এখন হচ্ছে কি, এবং এই দ্বিমতেরও তো কিছু জিনিস আছে যে কিছু ব্যাপারে দ্বিমত এত স্ট্রং যে এইটা নিয়ে কোনো ধরনের নেগোসিয়েশন আসলে সম্ভব হবে না। যেমন আমি ধরে নিচ্ছি যে মূলনীতির যে জায়গাগুলো, এইটা নিয়ে এত দ্বিমত স্ট্রং যে এইটা নিয়ে আসলে হয়তো আমরা কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারবো না। কিছু ব্যাপারে তো আমাদের ঐক্যমত্য আছে, যে আমরা ধরেন ওই আপার হাউস আমরা চাচ্ছি, আপার হাউসে ইলেকশনের প্রক্রিয়াটা কী হবে এইটা নিয়ে আছে। এখন এটা নিয়ে তো একটা নেগোসিয়েশনের পসিবিলিটি আছে। সো বিএনপি একভাবে চাচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আরেকভাবে চাচ্ছে, আরেকটা রাজনৈতিক দল চাচ্ছে না, এটা নিয়ে তো একটা নেগোসিয়েশনের জায়গা আছে। নারীদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট আমরা সবাই একমত, কিন্তু কিভাবে হবে সেটা নিয়ে একটা দ্বিমত আছে। এটা নিয়ে তো এখন যদি আপনি নেগোসিয়েশনের জায়গাটা দিয়ে আপনি যদি বলেন যে আমি জুনে নির্বাচন দিতে চাই কারণ এই চেঞ্জগুলো আমি করব, আই এম অ্যাবসলিউটলি উইথ হিম। কিন্তু আপনি যদি আমাকে পাথওয়েটা না দেখান যে কেন ইস্যুতে যাচ্ছেন, তাহলে তো আমার তো প্রশ্ন আছে, আমাকে তো বলতে হবে যে হচ্ছে গিয়ে কেন, এবং আপনি কি আসলে সংস্কার করছেন, কোন জায়গায় করছেন, এটা তো আমার জানতে হবে। জি জনাব এ বি এম মোশাররফ হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, এই নির্বাচন প্রসঙ্গে আপনাদের অবস্থান কি, সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চাই বিএনপি। একটু আরেকটু স্পষ্ট করে একটু আপনার কাছে জানতে চাই, রোডম্যাপ বলতে কি, মানে ডিসেম্বরের পরে যখন যদিও নির্বাচন হয় সেটিরও ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ, নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ চাইছেন? না, আমাদের দাবি তো হলো যে আমরা অতি দ্রুত যাতে নির্বাচন হয়, কারণ দেশ নানা সংকটে আছে। এই যে আপনি দেখেন এখন, কারণ একদিকে শুধু আপনার সংস্কার করলেই তো হবে না, আপনার কিন্তু রাষ্ট্রটাকেও আপনাকে পরিচালনা করতে হচ্ছে। এই গভর্নমেন্টের সংস্কারের পাশাপাশি দেশটাকেও তাকে পরিচালনা করতে হচ্ছে। কিন্তু দেশের সামগ্রিক অবস্থা কি, আপনি সারা দেশে দেখেন চুরি ডাকাতি এটা বেড়ে যাচ্ছে। কারণটা কি? মানুষের কর্মসংস্থান নেই। আজকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা থাকলে যেটা হয়, নানা ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু চলমান থাকে, অর্থাৎ অর্থের একটা মোবিলাইজেশন হয়,
একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক হলে নানা লোক নানাভাবে কাজ করে এটা। কিন্তু এখন এই যে আমি নিজে গতকালকে একেবারে গ্রাম পর্যায়ে গেছি, মানুষের কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। তাহলে মানুষগুলি করবে কি? যারা কোনো সোর্স অফ ইনকাম নাই, কি করবে? এই নানা, সেটি তো নতুন করে সৃষ্টি হয়েছে কি? হ্যাঁ, এখন ইদানিং এটা কিন্তু খুব বেশি, কিন্তু আপনি দেখেন সারা কেন? বাংলায় এই যে কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। তো একটা, যার জন্য আপনাকে তো এই যারা আজকে নাগরিক আছে তাদেরকে তো আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনি দেখেন আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার বর্ণ যারা আছেন, তারা ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছে যে এই সরকারের সাথে নতুন কোনো চুক্তি তারা করবে না, তারা নির্বাচিত সরকারের সাথে করবে। তো দেশ যদি স্থবির হয়ে যায়, তাহলে আপনি যত সংস্কার করেন, যত নতুন কিছু করতে চান, তাহলে সাধারণ নাগরিকরা কিন্তু সেটা গ্রহণ করবে না। যার জন্য আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য যে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে একটা জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেন। জনগণও বোঝে যে এই সরকারটা আমার, যে আমার জন্য এরা কিছু করতে চায়। কিন্তু সেই জায়গায় চরম একটা ঘাটতি আছে বলে আমরা মনে করি। এক, আরেকটি বললেন, আমরা যে রোডম্যাপটা বলছি, আমরা বলছি আপনি সংস্কারের কথা বলছেন, আমরাও সংস্কার চাই। তাইলে এই যে মাননীয় প্রধান উপদেষ্টা স্বল্প সংস্কার আর বড় সংস্কার, তাহলে আপনি একটু বলেন যে এই আমি স্বল্প সংস্কার বলতে আমি এই জিনিসগুলি বুঝি, আর এই যে বড় সংস্কার বলতে আমি আপনি তো কোনো কথা বলছেন, আপনি একটা টোটাল জনগণকে একটা ধোঁয়াশার মধ্যে রাখছেন, বা রাজনৈতিক দলগুলিকে। আপনি কি করে? এখানে আমাদের আপত্তি। এক, আর প্রফেসর সোহান স্যার যে কথাটি বলেছেন, হ্যাঁ, আমি তো যে প্রস্তাবগুলো দেখেছি যে অধিকাংশ প্রস্তাবের সাথে রাজনৈতিক দলগুলি মানে প্রায় 50% কিন্তু একমত বলছে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, আপনার ছোট ছোট যদি আমি মনে করি এটাও তো একটা অগ্রগতি। আমার কেন আলোচনা হচ্ছে না, এটা আমার কাছে অবাক লাগতেছে। সেটাই আপনি এই যে 6টা কমিশন করলেন, অথবা পরে ঐক্যমত কমিশন আলোচনা মনে হবে ঈদের পরে, আবার ডেট দিয়েছে অলরেডি। আপনি 7 মাস চলে গেছে, 8 মাসে আমরা এখন অতিক্রম করছি। আপনি কতদিন এটা আর রাখতে চান? আপনি বরং যেগুলি ঐক্যমত হয়ে গেছে ওকে, আর যেগুলি হয় না সেগুলি আলোচনা করেন। যদি আমরা এটিও তো সত্যি যে শুধু সরকারের দিক থেকেই কি বিলম্ব করা হচ্ছে? রাজনৈতিক দলগুলোকে যখন প্রশ্ন পাঠিয়েছিল তারাও তো সময় নিয়েছে। বরং আপনি এখানে আমি একটা কথা বলি, আপনি বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে, আমরা যারা নাগরিক বা আপনারা যারা, ধন্যবাদ দেওয়া উচিত। এই প্রথম রাজনৈতিক দলগুলির রিটেন তাদের সংস্কার প্রস্তাব দিয়েছে অনেক আগে, সরকারের এই যে ঐক্যমতের আগেই তারা জমা দিয়েছে প্রতিটি বিষয়। রাসেল বলছে যে আপনারা যখন ঐক্যমত ডেট আমরা কেন দিতে পারলাম না, এইটা তো অন্য জিনিস, এটা তো হলো টেকনিক্যাল কিছু ব্যাপারে মতামত আলাদা দরকার আছে। কিন্তু আপনি সরকারের কাছে প্রতিটি রাজনৈতিক দল, আমার মানে আপনারা দিয়েছেন কিনা জানি না, আমরা বিএনপি এই 6টা কমিশনের বিপরীতে কি আমাদের অবস্থান হবে আমরা জানিয়েছি, জামাত ইসলাম জানিয়েছে, বামপন্থীরা জানিয়েছে, অন্যান্য জানি। তাহলে সুতরাং মেটেরিয়ালস তো আপনার টেবিলে সব, আপনি ডিসিশন নিতে অসুবিধাটা আপনি নিতে পারেন নাই, বরং আপনি সময় ক্ষেপণ করছেন। এই টিক চিহ্ন মুখে মুখে এগুলির দিকে আপনি চলে যাচ্ছেন। টিক চিহ্ন দিয়ে কি একটা রাষ্ট্রের পরিবর্তন করা যায় কখনো? এটা তো বিশেষ পরীক্ষা না যে চাকরির ব্যাপার। সুতরাং এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এখানে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটাই যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে, এই আপনি যাই সংস্কার করেন না, পরবর্তী সংসদে তো আইনে পরিণত করতে হবে। তখন রাজনৈতিক দলগুলির যদি আপনি সম্মতি না পান, কোনোভাবে এটা বাস্তবায়ন হবে না। যে কথা আমরা প্রায় বলি, 111 গভর্নমেন্ট 142টা অর্ডিন্যান্স জারি করেছিল, আইনে পরিণত হয়েছিল মাত্র 36টা, বাকিগুলি কিন্তু হয় নাই। সুতরাং কারণ তখন ঐক্যমত করে নাই, ফখরুদ্দিন মনিরুদ্দিন যা দরকার তা অর্ডিন্যান্স করে দিয়েছে। এখানে তো আর সেই অবস্থাটা নাই। আপনাকে রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিতে হবে, আস্থায় নিয়ে যে আমরা এই কাজ করবো, কমিটমেন্ট। এই যেটা প্রফেসর সোহান বলছে যে জুলাই আপনি কিভাবে করবেন যদি রাজনৈতিকগুলো সম্মতি না দেয়? জি, তো এই জিনিসগুলি আপনি যত, আমরা যার জন্য বলছি আলোচনা করেন, আমরা তো এই বসে আছি প্রতিনিয়ত, আপনি আলোচনা করলে অসুবিধা কোথায়? আর আমরা যে এটা পলিটিক্যাল, আমি মঞ্জু ভাই এটা বলতে পারবে ডাকে, এদেরই বক্তব্য একটা আলোচনা 10-20 মিনিট 25 মিনিট 30 মিনিটে সম্ভব, এর বাইরে তো কোনো স্থায়িত্ব নাই এটার। জি, বুঝতে পারছি। একটু মঞ্জুরের কাছে জানতে চাই, যেটি কথা অধ্যাপক সায়ন বলছিলেন যে বড় বড় বিষয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিছুটা দ্বিমত দেখা গেছে। যেমন আমরা অনেকদিন ধরে শুনে আসছি যে অনেক রাজনৈতিক দলের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে একমতের কথা বলছিলেন। তারা বলছিলেন এর মাধ্যমে ফ্যাসিজম দূর করা যাবে বা ফ্যাসিস্ট হয়ে ওঠা ঠেকানো যাবে। আবার আপনারা দেখলাম যে আপনারা বোধহয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন, নিশ্চয়ই আপনাদেরও কোনো যুক্তি রয়েছে, সেটি আসলে? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে আসলে শুধু টিক চিহ্ন তো না, ওখানে বলছে আপনি কি একমত হলে টিক চিহ্ন দেন, যদি দ্বিমত থাকে দ্বিমতটা কেন সেটা বলেন, আর যদি আপনি কোনো আংশিকভাবে থাকে সেটাও বলেন। সুতরাং সিম্পলি শুধু এখানে আসলে টিক চিহ্ন দেওয়ার প্রসঙ্গ, উপায় করবেন সেটাও বলতে হবে, উপায়টা কি হবে সেটাও বলার জন্য এটা একটা প্রসেস ওনারা দিয়েছেন। সেটা বিএনপির কালকে যে এটা আমি দেখেছি, বিএনপি এখানে আরও একটু ডিটেলস বলেছে, এই জন্য তারা হয়তো একটু সময় বেশি নিয়েছে। প্রথম কথা হচ্ছে, দেখেন আপনি যে এই যে সামগ্রিক আলোচনাটার মধ্যে আমি একটু মানে একটা করে বলি,
প্রথম হলো যে আমরা দ্বিকক্ষ বিশিষ্টর ব্যাপারে আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত না। কারণ যেই ফরম্যাটে দ্বিকক্ষের কথা বলা হচ্ছে, যে মানে আপার চেম্বারটা হবে আপনার স্পেশালাইজড লোকদেরকে নিয়ে, এবং সেটা হবে পিআরের পদ্ধতিতে। ধরেন এই ধরনের একটা পদ্ধতি নেওয়া হয়েছে যে পিআরের সিস্টেমে যার দলের যতটা হবে তারা ওখান থেকে লোকদেরকে দিবে। কিন্তু আমাদের দেশের ট্রেন্ডটা হচ্ছে আমরা এ ধরনের জায়গায় সবসময় স্পেশালাইজড লোকদেরকে না দিয়ে, যেমন নারীদের আসনের ব্যাপারে কি হয়েছে, কথা ছিল যে যারা খুবই মানে কম্পিটেন্ট উইমেন তাদেরকে সেখানে দেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে অমুককে নমিনেশন দেওয়া যায় না, অমুক এমপিকে তার স্ত্রীকে এনে দেওয়া হয়েছে এখানে, অমুক ভালো গান গায়, হয়তো দলের জন্য তার কন্ট্রিবিউশন খুব বেশি, তাকে এনে দেওয়া হয়েছে ওখানে। তা আমরা আশঙ্কা করছিলাম যে দেশের কালচার এখনও যে জায়গায় আছে, ফলে আপার চেম্বারটা হয়ে যাবে এক ধরনের ওই যে আপনার কি বলা যায় ফ্যাসিলিটেট করার, যে মোশাররফ ভাইকে ওনার এলাকায় দিতে পারে নাই, তাহলে মোশাররফ ভাইকে বললো যে ঠিক আছে তোমাকে আপার চেম্বারে দিব, তুমি থাকো, তোমার ওখানে জামাতকে ছেড়ে দিতে হবে, বা ওনার ওখানে চরমনাই খুব স্ট্রং হয়তো, বললো চরমনাইকে দিব, ঠিক আছে। তো এখন মোশাররফ ভাইকে দিব। আমি বলছি না যে মোশাররফ ভাই আপার চেম্বারের জন্য ফিট না, কিন্তু মোশাররফ ভাই তো বেশি ফিট হচ্ছে উনি লোয়ার চেম্বারের জন্য, মানে উনি চান হয়তো, ঠিক আছে। আচ্ছা, আপার চেম্বারের জন্য হয়তো শাহান ভাই মোর ফিট, ঠিক আছে, কিন্তু এখন উনি যেহেতু কোনো দলের পক্ষে না, বা ওনার স্পেসিফিক কোনো দলের রং নাই, দেখা যাবে যে আপার চেম্বার আমরা ওনাকে মিস করে যাব। ফর দ্যাট রিজন আমরা বলছি যে আপার চেম্বার এই সময়ে, সেখানে আমরা একটা বিকল্প প্রস্তাব দিয়েছি। আমরা বলছি ঠিক আছে, আমরা প্রথমবারের জন্য 100টা সিটকে, এখন যেটা 50টা আছে, 100টা সিটকে আমরা একটা দিতে পারি কিনা, যে 100টা সিট থাকবে এই আপনার সংরক্ষিত, এবং সেটাও হবে দলগুলো নারীদেরকে প্রাধান্য দিয়ে তারা এই বিভিন্ন রকমের লোকদেরকে তারা সেখানে দিবে। তো এইটা আমাদের প্রস্তাব ছিল। প্রথম কথা হচ্ছে, এরপর আমরা বলেছি আমরা এটার উপর রিজিড না, ঠিক আছে, আমরা বলেছি যে এটা আমাদের প্রস্তাবনা। এরপর যদি আমাদের সাথে ডায়লগে বসে আমাদেরকে যদি বলে যে বেশিরভাগ লোকেরাই ডাবল চেম্বার চেয়েছে, আপনারা কেন ইয়া করেন, ঠিক আছে আপনারা ভাই আসেন আমাদের সাথে, এটা তো একটা আলোচনার বিষয়। এবং সেই প্রসেসটা কিন্তু আছে, 7 তারিখ আমাদের সাথে মিটিংও দিয়েছে, এরপর হয়তো বিএনপির সাথেও মিটিং আছে, একটা মিটিং চলবে। বিষয় হচ্ছে কি, ওই যে বলেছেন সরকারকে তো একই সাথে অনেক কাজ করতে হচ্ছে। মোশাররফ ভাই যেভাবে বললেন যে সরকারের, আবার সরকারের সফলতার দিকও তো আছে। যেমন ধরেন প্রফেসর ইউনূস সেদিন বক্তৃতায় বলেছেন যে রেমিটেন্স 30 ভাগের বেশি বেড়ে গেছে, এবং ক্রমান্বয়ে এটা বাড়ছে। কেন বাড়ছে? রেমিটেন্স বাড়ার সাথে সরকারের কি সম্পর্ক? সরকারের প্রতি আস্থা, আগে আওয়ামী লীগ সরকারের প্রতি একটু অনাস্থা ছিল, এটার প্রতি আস্থা বেড়েছে, মূল্যস্ফীতি কমে এসেছে, দ্রব্যমূল্যের দাম কমেছে, রপ্তানি প্রায় 13% বেড়েছে, এলসিগুলো হচ্ছে, তাহলে একটা জিনিস গ্র্যাজুয়ালি একটা জায়গায় যাচ্ছে। এবারে রমজানে তো আমরা দেখেছি এই সরকারের একটা সাফল্য আছে। আপনি যে কথাটা বলেছেন ইলেকশনের ব্যাপারে, দেখেন ইলেকশন কি ডিসেম্বরে হবে না জুনে হবে? আমি শাহান ভাইয়ের সাথে একমত যে এখানে আমি এত বেশি ফ্লেক্সিবিলিটি থাকা দরকার আমাদের। এখন দেখেন জুনে ইলেকশন করা সম্ভব কিনা, কারণ সিচুয়েশনের কারণে সম্ভব না। আগামী বছর হয়তো ফেব্রুয়ারির কাছাকাছি রমজান পড়ে যেতে পারে। সুতরাং আমি মনে করি এখানে সবচেয়ে বেটার টাইম হচ্ছে রমজানের আগে করে ইলেকশনটা করা, জানুয়ারির দিকে, ডিসেম্বর জানুয়ারির দিকে। এটা সংস্কারের সাথে যত না রিলেটেড, নির্বাচনটা আমার দৃষ্টিতে বেশি রিলেটেড আমি মনে করি সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে। খুবই সহজ বিষয়, আপনি দেখেন আওয়ামী লীগের ব্যাপারে এখনও আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। বিএনপি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সে চায় না, জামাতও কিছুটা একই কথা বলছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট কথা বলছে বেশি হচ্ছে এনসিপি। আমরা কিন্তু আওয়ামী লীগের বিচারের কথা বলছি, কারণ নিষিদ্ধ তো একটা রায়, আপনি একটা লোকের ফাঁসিতে চাইতে পারেন না। হ্যাঁ, আমি তার নিষিদ্ধ চাই, কিন্তু সেটা হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, কোনো আপনার এক্সিকিউটিভ অর্ডারে না। এখন ইউনূস সরকার প্রতিদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, যেমন উনি কালকেও বলেছেন যে এই পলাতক সরকার, অর্থাৎ আওয়ামী লীগকে সে পলাতক সরকার বলছে। আচ্ছা, আওয়ামী লীগ যদি ইলেকশনে থাকে, আওয়ামী লীগ যদি ইলেকশনে তার এলিজিবিলিটি থাকে, তাহলে ইউনূস গভর্নমেন্ট যদি তাকে পলাতক সরকার হিসেবে দেখে, তাহলে তো উনি এখানে কন্ট্রোভার্সি, উনি তো ওই দলের প্রতি হোস্টাইল, উনি তো ওই দলের প্রতি নিরপেক্ষ না। আবার দেখেন বিএনপি বলছে আওয়ামী লীগের নির্বাচনে তারা বাধা দিতে চায় না। ধানমন্ডিতে সেদিন মিছিল করেছে ছাত্রলীগের ছেলেরা, প্রথম বাধা দিয়েছে ছাত্রদল, ছাত্রদলের ছেলেরা প্রতিরোধ করেছে এবং 3 জনকে ধরে পুলিশও দিয়েছে। কালকে সাভারে যে আওয়ামী লীগের লোকেরা একটা ছদ্মবেশে এসে মিছিল করেছে, সেখানে কিন্তু সব দলের লোকেরা গিয়ে আওয়ামী লীগের লোকদেরকে ধাওয়া করেছে, এখন যা উপস্থিত ছিল সবাই মিলে। তাহলে আপনার এই কথাটা তো কাগজের কথা, বাস্তবের কথা কি? বাস্তবের কথা হচ্ছে যদি আওয়ামী লীগকে আপনি ইলেকশনে রাখেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা মারামারি হবে।
এবং সেই মারামারিতে অংশগ্রহণ করবে যার ক্ষমতা বেশি। বিএনপির ক্ষমতা বেশি, বিএনপি মারবে। জামাতের ক্ষমতা বেশি, জামাতই মারবে। এনসিপি, অন্যান্যরা, আমার ক্ষমতা যেখানে থাকবে হয়তো আমি আমার কর্মীদেরকে থামাতে পারবো না। তাহলে এই জায়গা হলে ইলেকশনটা হবে কিভাবে? এখনই তো আমরা দেখছি পুলিশের সামনে মারতেছে, পুলিশ কিছু করতে পারতেছে না। এখনই তো আমরা দেখছি আর্মির সামনে দিয়ে লোক ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু কেবল আইন শৃঙ্খলার জন্য একটি দলকে নির্বাচনের বাইরে রাখতে হবে, বিষয়টা কি সেরকম? না, আমি বলছি বাইরে রাখার বিষয় না, আমি বলছি এই ব্যাপারে একটা সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাতে হবে, এটা কনক্রিট জায়গায় পৌঁছাতে হবে। এইটাই আমার কাছে মনে হচ্ছে সবার আগে ঐকমত্যে পৌঁছা দরকার, যে আমাদের এই জায়গায় পরিস্থিতিটা কি হবে। সংস্কারের বিষয়টা আমার কাছে খুব বেশি এখন ভাইটাল মনে হচ্ছে না, কারণ একটা ফরম্যাটে চলে আসছে।